জামাই ষষ্ঠী প্রত্যেকটা বাঙালির কাছে একটা বিশেষ দিন। তবে এই দিনটা একটু বেশি স্পেশাল বাড়ির জামাইয়ের জন্য, কারণ দিনটা তো তাদেরকে ঘিরেই। মেয়ের বাবা মা তাদের বাড়িতে এসে জামাইকে নিমন্ত্রণ করে ষষ্ঠী পুজো করে বাড়ির ছেলের মতন আপ্যায়ন করে, আদর যত্ন করে। নতুন পোশাক, উপহার আর পরিপাটি সাজগোজ সব কিছুর উপলক্ষ যেন কেবল জামাই। তাই তো এর নাম জামাই ষষ্ঠী। জামাই নতুন হোক কিংবা পুরনো, তার কদর কিন্তু শ্বশুরবাড়িতে কখনোই কমে না। এবার আসি বাড়ির বউদের দিকে। বাড়ির বউ যে নিজের বাবা মা, বাড়ি ঘর, পছন্দের সব কিছু ছেড়ে গিয়ে পরে একটা নতুন বাড়িতে, সম্পূর্ণ অচেনা একটা পরিবেশে, একটা অচেনা মানুষের হাত ধরে একটা নতুন সংসার পাতে। সংসারে মানিয়ে গুছিয়ে নিতে নিতেই তাদের কাল পেরিয়ে যায়। কিন্তু সে কি চাইলেই বাড়ির মেয়ে হয়ে উঠতে পারে? না, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। হয়তো সে চুপচাপ মানিয়ে নেয়, হাসি মুখে দায়িত্ব পালন করে, কিন্তু ভেতরে কোথাও একটা শূন্যতা থেকেই যায়, তাই না? চলুন চলুন গল্প শুরু করি। নমস্কার, আমি রীতি, আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকের নিবেদন বিশিষ্ট লেখিকা শ্রীমতী পার্বতী মোদকের লেখা জামাই ষষ্ঠী। গত অঘ্রাণে বিয়ে হয়েছে আমার। হিসেব মতো এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের। আমার বাবা নিজে এসে নিমন্ত্রণ করে গেছে কিছুদিন আগেই। এক মেয়ের একমাত্র জামাইয়ের প্রথম ষষ্ঠীতে মা বাবার উত্তেজনা ছিল দেখার মতো। আমিও খুব খুশি মনে মনে, একে অনেকদিন পর বাড়িতে যেতে পারার আনন্দ। অন্যদিকে সব আয়োজন শুধুমাত্র আমাদেরই উপলক্ষ করে করা ভেবে কেমন একটা অনুভূতি হচ্ছে ভেতরে ভেতরে। অধীর আগ্রহে দিন গুনছি। যথারীতি গতকাল রাতে ডাইনিংয়ে খেতে বসে ব্যস্ত স্বামীর কাছে মায়ের জন্য একটা শাড়ি আর কিছু ফল মিষ্টি নিয়ে আসার আবদার করলাম, কারণ আগামীকাল ভোরেই আমাদের রওনা হওয়ার কথা। আমাদের কথাবার্তা শুনে রান্নাঘর থেকে আমার শাশুড়ি মা বেরিয়ে এসে ফতোয়া জারি করলেন। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই বৌমা? শুনছো কাল আমার মেয়ে জামাই নাতিরা আসছে বিদেশ থেকে। তুমি চলে গেলে ওদের খাতির যত্ন কে করবে? আমার মেয়ের তো একটা মান সম্মান আছে নাকি? আমার যথেষ্ট বয়স হয়েছে, এখন থেকে একটু একটু করে এসবের দায়িত্ব নিতে হবে। অনেক দিনই তো হলো, একটু একটু করে সংসারের হাল ধরার চেষ্টা করো এবার। এমনিতেই শাশুড়ি আমাকে তুই তোকারি করলেও কোনো বিষয়ে মনক্ষুণ্ণ হলে আমাকে তুমি বলেই সম্বোধন করে। আমি অসহায়ভাবে আমার স্বামীর দিকে তাকালাম, কিন্তু আশ্চর্য হলাম কিছু না বলেই সে চুপচাপ খেয়ে উঠে শোয়ার ঘরে চলে গেল দেখে। শাশুড়িমা নিজের মনে গজগজ করতে লাগলেন, 3টে বছর হলো মেয়েটার, নাতনিটার মুখটাও দেখি না। আমার তো ইচ্ছা হয় ওদের একটু ভালো মন্দ খাওয়াতে, একটু গল্প গুজব করতে। এখান থেকে এখানে বাপের বাড়ি, পরে এক সময় গেলে হবে না বুঝি? বুঝি না বাবা। আমি আর কথা বাড়ালাম না। ঘরে ঢুকতেই বর বলল, কি বলবো বলো? আমি তো কালকে যাওয়া নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তুমি বলার আগেই মায়ের শাড়ি আর বাবার পাঞ্জাবি আমি কিনে রেখেছি অফিস থেকে ফেরার সময়। আলমারিতে দেখো রাখা আছে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি নিয়ে যেতেই পারি, কিন্তু মায়ের কথার ওপর দিয়ে গেলে খুব অশান্তি হবে। এভাবে মনোমালিন্য করে গিয়ে কি আমাদের ভালো লাগবে? কি করা যায় একটু ভেবে দেখো। বুঝে গেলাম এ ব্যাপারে শাশুড়ি মায়ের কথাই চূড়ান্ত। এরপরও যদি আমি জোর দিয়ে বেরিয়ে যাই তাহলে হয়তো আমার বাবা মায়ের শিক্ষা দীক্ষার ওপর দোষ হবে, মা বাবার অপমান হবে, এমন কিছু আমি সহ্য করতে পারবো না। তাছাড়া এটাও ভাবলাম বিয়ের সময় ননদরা আসতে পারেনি, প্রথমবার দেখা না করে চলে যাওয়াটা খুব দৃষ্টিকটু হবে মনে হয়। তাই মনকে বুঝিয়ে নিলাম সেভাবেই। পরের দিন খুব সকাল সকাল উঠে পড়লাম। অনেক রকম পদ রান্না করার আছে বলে তৈরি হয়ে গেলাম রান্নাঘরে। গ্যাস ওভেনে একদিকে মুগ ডাল, অন্যদিকে চিংড়ি মাছের মালাইকারি ফুটছে। ফুটছে আমার ভেতরের বুকের আগুন পাখিটাও। বাবা নিশ্চয়ই সকাল সকাল বাজারে গিয়ে নিজের হাতে করে কিনে নিয়ে এসছে গাছ পাকা আম, চিড়ে দই, নামি দোকানের মিষ্টি, সরু চাল, কাঁটাপোনা মাছ। মা হয়তো সব থেকে দামি চাদরটা বিছিয়েছে, কাঁসার বাসন ঝা চকচকে করে রেখেছে। উপোস করে পুজোও দিয়েছে ষষ্ঠীর, কিন্তু জামাই ষষ্ঠী আজ সোনার পাথর বাটি। এসবই ভাবছি এমন সময় মা ফোন করলো। আমি হাতটা মুছে ফোনটা ধরে হ্যালো বলতে মা খুব উৎসাহ ভরে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, তৈরি হয়েছিস? কখন আসবি? বড্ড রোদ গরম, সকাল সকাল বেরিয়ে পড়।
দেরি করিস না কিন্তু। অনেক চেষ্টা করেও মায়ের কাছে আর আমি নিজেকে আটকাতে পারলাম না। ঝরঝর করে কেঁদে ফেললাম। গতকালের ঘটনা সবটাই মাকে খুলে বললাম। মা কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে বলল, বিয়ের পর অনেক ত্যাগ স্বীকার করতে হয় রে মা। সংসার সুখী হয় রমণীর গুণে, মন খারাপ করিস না। সেও তো তার বাবার বাড়ি আসছে। বাড়ির বউ হিসেবে তোমারও কিছু দায়িত্ব আছে। তোমারও উচিত তাদের আদর যত্ন করা, তাদের খেয়াল রাখা। কিছু কিছু সময় নিজের স্বার্থ দেখলে চলে না। এই তো আমাদের মা শাশুড়িদের শিক্ষা। মা যতই বলুক, আমি কিন্তু দেখতে পাচ্ছি মায়ের হাতে সদ্য কেনা নতুন তালপাতার পাখা, কাঁসার বাটিতে ঢাকা দেওয়া চিড়ে, আম, দই, ফলের বাটা গুছিয়ে রাখা, মায়ের পরনে বিয়ের তত্ত্বে পাওয়া লাল ঢাকায় শাড়িটা, চোখের কোণে জল। স্বার্থত্যাগ শব্দটা বড় এক পেশে কেন ঠাকুর? সবে মায়ের ফোনটা রেখে রান্নায় মন দিয়েছি। এমন সময় হইচই করে ঢুকলো ওরা তিনজন। ননদ আমাকে রান্না করতে দেখে মুচকি হেসে ভেতরে চলে গেল। একটু পরে ওদের শরবত দিতে গিয়ে দরজার এপার থেকে শুনতে পেলাম মা মেয়ের কথোপকথন। আমার ননদ ফিসফিস করে জিজ্ঞেস করছে, ও তাহলে গেল না মা? তোমার কথা শুনে থেকে গেল? কিচ্ছু অশান্তি ঝামেলা কিছুই করেনি? এরকম মেয়ে তো আজকাল খুব একটা দেখাই যায় না। আমার শাশুড়ি শুধু বললেন, দেখই না ব্যাটার বউকে কেমন করে টাইট দিই। এমন সময় আমি ঘরে ঢোকায় ওরা আলোচনা বন্ধ করে দিল। শাশুড়ি জিজ্ঞেস করলেন সব রান্না হয়ে গেছে কিনা। সব হয়ে গেছে বলাতে উনি বললেন ওনার ঘরে গিয়ে ষষ্ঠীর সব কিছু গুছিয়ে রাখতে, আর এটাও বললেন বাসন্তী পোলাও আর নিরামিষ আলুর দমটা উনি নিজের হাতে করবেন। আমি নন্দাইয়ের জামাই ষষ্ঠীর সমস্ত উপকরণ গোছানোর জন্য শাশুড়ির ঘরে গিয়ে দেখি খাটের ওপর একটা শাড়ির প্যাকেট। লোভ সামলাতে পারলাম না, খুলে অবাক হয়ে দেখি পরশু শাশুড়ির সঙ্গে বাজারে টুকটাক জিনিস কিনতে গিয়ে এই শাড়িটাই আমি নেড়েচেড়ে দেখছিলাম। কাঠচাপা রঙটা ভীষণ পছন্দ হয়েছিল। এমন সময় শাশুড়ি মা ঘরে ঢুকতেই আমি জিজ্ঞেস করলাম, এটা বড়দির জন্য, অর্থাৎ ওনার মেয়ের জন্য নিয়েছেন নিশ্চয়ই। উনি হেসে বললেন, আমার ভালো মেয়েটার জন্য না নিয়ে কি পারি বল? বলেই শাড়িটা আমার গায়ে ফেলে বললেন, বাহ, তোকেও বেশ মানাচ্ছে কিন্তু। সব কিছু মিলিয়ে মনটা খুব তেতো হয়ে গেল। সব আয়োজন করে দিয়ে সবে বসার ঘরে এসেছি, দরজায় কলিং বেল বাজলো। দরজা খুলে তো আমি ভীষণ অবাক হয়ে গেলাম। দেখি দু হাতে দুটো ব্যাগ নিয়ে বাবা দাঁড়িয়ে, পেছনে লাল ঢাকায় শাড়িটায় মা। বেলের শব্দ শুনে শাশুড়ি মা ননদ ছুটতে বেরিয়ে এলো, যেন ওদের আসার অপেক্ষাতেই ছিল। শাশুড়ি মা হেসে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে বললেন, এই যে বড় কুটুম, আসুন আসুন, সব জোগাড় যন্ত্র হয়ে গেল, আর এতক্ষণে আপনাদের আসার সময় হলো। শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করা যাক। কই আমার দুই ছেলে কোথায় গেল? আমি এতটাই আশ্চর্য হলাম যে মুখ দিয়ে আমার কথা সরছিল না। মা আর শাশুড়ি মায়ের নিজের জামাই ষষ্ঠীর পর্ব মিটে যাওয়ার পর শাশুড়ি মা উঠে এসে আমার চিবুকে চুমু খেয়ে বললেন, তোমার মায়ের জামাই যেমন ভালো ছেলে, আমার বৌমাটাও তেমনি ভালো মেয়ে। আমি বৌমা ষষ্ঠীতে বিশ্বাসী নই, কিন্তু মা ষষ্ঠীর দয়ায় সব সন্তান ভালো থাক, সুখে থাক, মা হিসেবে এটুকু তো চাইতেই পারি। আশীর্বাদী হিসেবে এটা তোর জন্য নেওয়া ছিল, বলে শাড়ির প্যাকেটটা আমার হাতে ধরিয়ে দিলেন। হতভম্ব হয়ে আমি শুধু বলতে পারলাম, কিন্তু রান্না তো আমাদের 6 জনের মতো করেছি মা। আমার মা তখন হাত নেড়ে বলল, ওসব তোকে চিন্তা করতে হবে না, আমাদের আজ ষষ্ঠী, আমরা 2 দিদি বোন নিরামিষ পোলাও আর আলুর দম খাবো। কি বেয়াই, এরকমই তো কথা ছিল। আমি রান্নাঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলাম শাশুড়িমা বলছেন, দিদি কিছু মনে করবেন না, এই বছর হঠাৎ মেয়ে জামাই এসে পড়লো তো, তাই ওদের ছাড়তে পারলাম না, আমাদের এখানে ডেকে আনতে হলো। পরের বছর আপনারা নিজেরা এসে জামাইকে নিয়ে যাবেন। আর দেখুনই না, আপনার মেয়েকে এমন টাইট দিয়ে বাঁধবো যে ও বাড়িতে আর যেতেই চাইবে না। স্বভাবে করা হলেও আমি কিন্তু খুব খারাপ শাশুড়ি নই। সত্যি, আমরা যদি চাই এরকম ছোট ছোট সুখের সুতোগুলো দিয়েই সম্পর্কগুলোকে বেঁধে রাখতে পারি। ভালো থাকা খুব কঠিন কিছু নয়, শুধু দরকার সদিচ্ছা, একটু ভালোবাসা আর অনেকটা আন্তরিকতা। কথায় বলে, যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন। কেমন লাগলো আজকের এই নিবেদনটি? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।